সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। ইরান ইসরায়েল চলছে ইদানিং পাল্টাপাল্টি হামলা, যে কোনো সময় যে কোনো রাষ্ট্রের মাঝে বিস্ফোরিত হতে পারে ভয়ানক যুদ্ধ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিল ইরান। আরো জানিয়ে দিব ইসরায়েল ভারতকে বৃদ্ধাঙ্গুলে দেখে যেভাবে পরমাণু শক্তি ধরা হয় পাকিস্তান। আরো থাকছে ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে জানালো ডোনাল্ড ট্রাম্প। এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে 30,000 সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া। পাকিস্তানের সরকারি গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনার সহ 5 জন নিহত। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে ফিলিস্তিন ইরানের পক্ষে সেনা পাঠাতে চান পুতিনের বন্ধু রমজান কাদিরোভ। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের পতন সন্নিকটে ভয়ঙ্কর যুদ্ধের ডাক ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা ইরানের। ইরান যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কথা বলেছেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধের পর সর্বশেষ আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং তার গ্রিক প্রতিপক্ষ জিউগোর্চ মঙ্গলবার বিকেলে টেলিফোনে কথোপকথন করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে এই ধরনের স্পষ্ট লঙ্ঘনের প্রতি উদাসীন, যার মধ্যে রয়েছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা, নিরাপত্তা পরিষদের রেজলিউশন লঙ্ঘন, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য অপূরণীয় পরিণতি ডেকে আনবে। আরাগচি ইরান মার্কিন আলোচনা মাঝখানে ইসরায়েলের সামরিক আগ্রাসনের কথা স্মরণ করিয়ে একটি কূটনৈতিক মূলনীতির উপরে একটি গুরুতর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরো বলেন, এই অঞ্চলে সংঘটিত জঘন্য অপরাধ, বিশেষ করে গাজায় গণহত্যার ক্ষেত্রে ইহুদিবাদী শাসক গোষ্ঠী অব্যাহত দায়ী মুক্তি পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার একটি প্রধান কারণ। ইরানের সশস্ত্র বাহিনী পরিচালিত দৃঢ় সামরিক অভিযান ছিল জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষা অধিকারের চর্চায় ইরান আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং মার্কিন সামরিক আগ্রাসনের পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে বিপজ্জনক আক্রমণ প্রতিক্রিয়া। আরাগচি নিশ্চিত করেছেন যে ইরান যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। সূত্র প্রেস টিভি। ইসরায়েল ভারতকে বিধ্বংসী দেখে যেভাবে পরমাণু শক্তি ধরা হয় পাকিস্তান, পশ্চিমা বিশ্বের চোখে বালি ছিলেন তিনি, সেটাকে সাবেক সিআই পরিচালিত জাসুস মোসাদের সাবেক প্রধানের কথাতেই পরিষ্কার। ট্রিনিটির চোখে তিনি ছিলেন ওসামা বিন লাদেনের মতো বিপজ্জনক। মোসাদের সাবেক প্রধান সপ্তাহে শোভিত তো আফসোস করেছিলেন কেন তাকে হত্যা করা হয়নি, এই বলে পশ্চিম এমন ক্ষোভের কেন্দ্রে থাকা ব্যক্তিটি পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদের খান। ঘটনার শুরু 1970 দশকে। ভারত 1974 সালে 18 মে ইসরায়েলি বিদ্ধ নামে পারমাণবিক পরীক্ষা চালায়, যার ফলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য ভেঙে পড়ে। সীমানার উপরে পাকিস্তানের ভেতরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ভারতের পারমাণবিক পরীক্ষার জবাবে পাকিস্তান তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তো ঘোষণায় দিয়ে বসেন যে কোনো মূল্য পারমাণবিক বোমা তৈরি করবে তার দেশ। বলেন, প্রয়োজনে ঘাস খাবো কিন্তু পরমাণু বোমা বানিয়ে ছাড়বো। খ্রিস্টান, ইহুদি, এখন হিন্দু বোমা তৈরি হয়ে গেছে, তাহলে মুসলিম বোমা কেন নয়? ভুট্টোর এই কর্মসূচির নেতৃত্ব নেন একজন বিজ্ঞানী, যার নাম পরবর্তী ইতিহাসে চিরকাল খোদাই হয়ে থাকবে। তিনি ডক্টর আব্দুল কাদের খান। প্রয়োজনে ঘাস খাবো কিন্তু পরমাণু বোমা বানিয়ে ছাড়বো। খ্রিস্টান, ইহুদি, এখন হিন্দু বোমা তৈরি হয়ে গেছে, তাহলে মুসলিম বোমা কেন নয়? জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তান তৎকালীন প্রধানমন্ত্রী। এদিকে আব্দুল কাদের খান, সংক্ষেপে কিউ খান, 1936 সালে ব্রিটিশ ভারতের ভোটালে জন্ম নিয়েছেন। তার পরিবার পরে দেশ ভাগের সময় পাকিস্তান চলে আসেন। করাচি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখার পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য পরে যান ইউরোপে। জার্মান বার্লিনে মোলালার্জি ইঞ্জিনিয়ারিং পড়েন এবং নেদারল্যান্ডের ডেলফনে ইউরোকে নামে একটি পারমাণবিক কোম্পানিতে কাজ শুরু করেন। ইউরোনে কাজ শুরু করার সুবাদে
সেন্ট্রিফিউজ প্রযুক্তি তার হাতে আসে, যা ইউরেনিয়াম শোধিত করতে ব্যবহৃত হয়। আমি প্রথমবার দেশকে বাঁচিয়েছি পারমাণবিক শক্তি দিয়ে, দ্বিতীয়বার বাঁচিয়েছি শব্দ নিজের কাঁধে নিয়ে। আব্দুল কাদের খান, পাকিস্তানের পরমাণু শক্তি দেওয়ার জন্য ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে জানালো ট্রাম্প। গাজায় ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি যুদ্ধ গোষ্ঠী হামাসকেও এই শর্ত মেনে যুদ্ধবিরতির হওয়ার আহ্বান জানিয়েছেন। এই খবর দিয়েছে অনলাইন বিবিসি। বলছে সোশ্যাল একটা পোস্টে ট্রাম্প বলেন, প্রস্তাবিত এই চুক্তির সময় আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যেন যুদ্ধের অবসান ঘটে। তবে তিনি এই শর্তগুলো কি তা স্পষ্ট করেন। তিনি আরো লিখেছেন, যারা কঠোর পরিশ্রম করেছেন শান্তি আনার জন্য কাতার, মিশরের মধ্যস্থতাকারী, তারা চূড়ান্ত প্রস্তাবটি পৌঁছে দেবে। আমি আশা করি হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো কিছু পাবে না। এটা শুধু আরো খারাপই হবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হওয়ার পর তারা গাজায় ইতিহাসের নিষ্ঠুরতম নৃশংস সামরিক অভিযান শুরু করে। হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এরপর থেকে গাজায় কমপক্ষে 56,647 জন মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী, শিশু। তবে ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলেছেন তার শর্ত হামাস গ্রহণ করবে কিনা তা এখনো স্পষ্ট। ট্রাম্প এই ঘোষণায় এমন এক সময় দিলেন যখন আগামী সপ্তাহে তার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে। এই বৈঠকে তিনি খুব কঠোর অবস্থান নেবেন বলে জানিয়েছেন। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে 30,000 সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে আরো সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া। একটি গোপন ইউক্রেনীয় গোয়েন্দা প্রতিবেদনে বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, রাশিয়া হয়ে ইউক্রেনের ফ্রন্টলাইনে যুদ্ধ করতে উত্তর কোরিয়া অতিরিক্ত 25,000 থেকে 30,000 সেনা পাঠানো হচ্ছে। এর ফলে রাশিয়া পক্ষে লড়াইরত উত্তর কোরিয়া সেনার সংখ্যা প্রায় 3 গুণ হতে পারে। খবর সিএনএন এর। 2024 সালে নভেম্বর প্রায় 11,000 উত্তর কোরিয়ার সেনা রাশিয়া পাঠানো হয়েছিল, যারা ইউক্রেনের কুরস্ক অঞ্চলের সীমান্তে হামলা ঠেকাতে সহায়তা করেছিল। কিন্তু ইউক্রেনও পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো জানায় এদের মধ্যে প্রায় 4,000 হতাহত হন। তুরস্ক মস্কো পিয়ংয়াং সম্পর্কের পর থেকেই আরো ঘনিষ্ঠ হয়েছে। এদিকে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ার সেনাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম যোগাযোগের পাশাপাশি তাদের ইউক্রেনীয় ইউনিটি অন্তর্ভুক্ত প্রস্তাবিত হয়েছে। ফ্রন্টলাইন ইউক্রেন অধিকৃত এলাকাগুলো বড় ধরনের আক্রমণে তাদের যোদ্ধা যোগ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এবার পাকিস্তানের সরকারি গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনার সহ 5 জন নিহত। পাকিস্তানি গোলযোগপূর্ণ প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সরকারি গাড়িকে লক্ষ্য করে বোমা হামলায় একজন সহকারী কমিশনার সহ কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। বুধবার এই হামলায় আরো অন্তত 11 জন আহত হয়েছেন। সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, 2022 সালে নভেম্বরে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে দেশটিতে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এদিকে 2025 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দেশটি দ্বিতীয় স্থানে রয়েছেন। বাজাউর জেল পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিকুল হোসেন খান তাসলিমের সাদিকাবাদ এলাকায় নয় রোডে গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণে 2 পুলিশ সদস্য এবং একজন বেসামরিক নারী সহ 5 জন নিহত হয়েছে। তিনি জানান, নিহতদের মধ্যে রয়েছেন নরদে সহকারী কমিশনার এসি ফয়সাল ইসমাইল, তাহসিনদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম ও পুলিশ কনস্টেবল রশেদ। পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি নতুন আইন অনুমোদন করেছেন। গত মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার পর জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায়। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের আইন অনুমোদন করেছেন। খবর আল জাজিরা। কয়েকদিন আগে ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস করে যাতে আইইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিতের আহ্বান জানানো হয়। প্রস্তাব অনুযায়ী এখন থেকে আইইএ পরিদর্শকে ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশের জন্য দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন হবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইইএ এর প্রধান রাফেল গ্রোসি, যিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানায়নি, এখনো ইরানে প্রবেশ করতে পারবে না। ফিলিস্তিনি পক্ষে সেনা পাঠাতে চান পুতিনের বন্ধু রমজান কাদিরভ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু এবং চেচেন রিপাবলিকান প্রধান রমজান কাদিরভ চলমান ইসরায়েল হামাস সংঘাত দিয়ে মুখ খুলেছেন। তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিন শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, কারণ ইসরায়েল তাদের জমি নিয়ে তাদের আলাদা করে রেখেছে, তাদের কোনো বাক স্বাধীনতা নেই। আজ আমি এই যুদ্ধের ঘোর বিরোধিতা করছি এবং সবাইকে এর সমাপ্তি টানার অনুরোধ করছি। এই যুদ্ধ বন্ধ না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়বে। টেলিভিশনে চ্যানেল সময় এই বার্তা দিয়েছেন কাদিরভ। এই সময় তিনি বলেন, জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে রকেট হামলা হয়েছে। তিনি উভয় পক্ষকে মসজিদে হামলা না করার আহ্বান জানান। তিনি বলেন, আমি আবারও সব মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই, অথবা আমাদের সেখানে শান্তি রক্ষার জন্য যেতে দেওয়া হোক। আমরা ঠিক করে দেব কারা ভুল এবং যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় আমরা তাদের থামিয়ে দেব। সূত্র পাঁচ টুডে। ইসরায়েলের পতন সন্নিকটে ইরানের জেনারেল ইসরায়েলের দখলদার শাসন ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষ জেনারেল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রু আর কোনো ভুল করলে তাদের সর্বশান্ত এবং স্বার্থ ঘাঁটি আরো বড় বিপদের মুখে পড়বে। মঙ্গলবার একটি বিশেষ প্রতিবেদনে খবর মেহের নিউজের। সোমবার তেহরানে শহীদ ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরী স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফারি বলেন, সম্প্রতি ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল সাফাবি বলেন, সম্প্রতি যুদ্ধ জনবাদীদের মৃত্যু চক্রকে ত্বরান্বিত করেছে। তিনি বলেন, জনবাদী শাসন ব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার। তিনি আরো জানান, শত্রুর অন্যদের সাময়িক যুদ্ধবিরতি যুদ্ধ থামলেও ইরান শত্রুদের স্বার্থ কাঠামো ঘাঁটি ও তাদের অঞ্চল বাহিনী সম্পর্কে স্পষ্ট। তিনি সর্বশেষ হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রু আরো কোনো ভুল করলে বা হিসাবে ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরো বড় হুমকির মধ্যে পড়বে এবং ইরান আরো কঠোর প্রতিক্রিয়া জানাবে। সূত্র আরব নিউজের।